ফেসবুকে তারেক রহমানের বেশ কয়েকটি ছবি বেশ ভাইরাল হয়েছে। সবাই বিএনপি শেয়ার করছে। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ মিডিয়া সেল সেখান থেকেও শেয়ার করা হয়েছে যে লন্ডনে উনি বাসে উঠছেন, নর্মাল জীবনযাপন করছেন। এটা খুবই সত্যি, উনি খুবই ওখানে নর্মাল জীবনযাপনই করেন, খুব প্রয়োজন না হলে লাক্সারিতে যান না। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন দেখা করতে গিয়েছিলেন তখন উনি একটা বিলাসবহুল গাড়ি ব্যবহার করেছিলেন, কিন্তু ওনার যে বাসস্থান বা ওনার যে চলাফেরা সেখানে খুব বেশি উনি আভিজাত্যকে প্রশ্রয় দেয়নি। আর দীর্ঘদিন ধরে ওনাকে যেহেতু একটা নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে, উনি মোটামুটি একটা বলা যায় যে সাধারণ স্বাভাবিক জীবনযাপন করেছে, ওই সোসাইটিতে যেমনটা করে আর কি। এখন এই যে বিএনপি এই যে এটা শেয়ার করলো, এইটা শেয়ার করার মধ্যে দিয়ে অনেকে অনেক ধরনের কমেন্টস করেছে। এবং আমি বিএনপিকে বলতে চাই যে এই যে শেখ হাসিনা মার্কা এই পাবলিসিটি স্ট্যান্ডবাজি এগুলো করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে মানে এটাতে আসলে দেশের জনগণ বিরক্ত। আপনার এগুলো করার কোনো দরকার নেই। তারেক রহমানের সামনে এবং বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ, অলরেডি তারা চ্যালেঞ্জের মধ্যে আছে। গত এক বছর তারা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং বিএনপির আসলে মনোনিবেশ করা উচিত ওই চ্যালেঞ্জগুলোকে তারা কিভাবে ওভারকাম করবে। এই যে দেখেন, দেশে হচ্ছে কোনো নির্বাচিত গভর্নমেন্ট নাই, যে গভর্নমেন্ট আছে তারা ঘাট থেকে নামার কোনো নাম নাই, তারা টালবাহানা করতেছে নানাভাবে। সব থেকে ভালো কি হতো ওই সময় 3 মাস বা 6 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেওয়া। সেটা না করে অলরেডি আপনারা 1 বছর পার করে ফেলছেন। এখন আপনারা ডাকসু আর রাকসুর নির্বাচন দিবেন। ডাকসু আর রাকসুর নির্বাচন কেন এত আপনাদের গুরুত্বপূর্ণ? দেশে জাতীয় নির্বাচন রেখে, দেশে আপনারা যেখানে বলতেছেন গত 15 বছর কোনো নির্বাচন হয়নি, সেখানে হচ্ছে রাকসুতে দীর্ঘদিন 32 বছর ধরে নির্বাচন হয় না, ডাকসুতে 6 বছর থেকে হয় না। এই নির্বাচনগুলো আপনাদের কেন গুরুত্বপূর্ণ? কেন আপনারা স্টুডেন্টদেরকে মুখোমুখি দাঁড় করায় দিবেন? আপনারা এই নির্বাচনটা করে আসলে দেশে, আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনারা এই রিস্কটা কেন নেবেন যে দেশের পরিস্থিতি ঘোলাটে হয়ে যাক। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে কিছু হলে সেটা বারুদের মতো পুরো দেশে ছড়ায় পড়ে। সেই রিস্কে কেন গেল অন্তর্বর্তীকালীন সরকার? সেই রিস্কে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যাচ্ছে? এটা আমার বোধগম্য নয়। এখন আমার মনে হয় যে বিএনপির সামনে আসলে এই চ্যালেঞ্জগুলো অনেক বড় চ্যালেঞ্জ। বিএনপি আসলে রাজনীতির ময়দানে কিভাবে নেগোসিয়েট করবে। বিএনপি যদি ভেবে থাকে যে সবকিছু ছাড় দিয়ে 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 নির্বাচনে যাবে, নির্বাচনে তারাই একমাত্র দল জিতে আসবে, ধরেন গণেশ উল্টায় গেল, বিএনপি জিতে আসতে পারলো না, তাহলে এই যে ছাড় দিলেন, বিএনপিকে আবারও সেই 17 বছরের জার্নি করবে? বিএনপির একটাই স্ট্যান্ড থাকা উচিত যে তারা যে কোনো মূল্যে যথাসময়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এই অংশগ্রহণটা অবশ্যই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হতে হবে। রাজনৈতিক দলগুলো কাকে রাখবে নির্বাচন কমিশন, কাকে রাখবে না, কে নির্বাচনে আসতে চায়, কিভাবে আসতে চায় না, সেটা তাদের উপর তাদের উপর নির্ভর করবে। যেমন আমার ব্যক্তিগতভাবে ধারণা এনসিপি হয়তো নির্বাচনে আসবেই না। অলরেডি তারা নিবন্ধন নেয়নি, নিবন্ধনের জন্য যে ক্রাইটেরিয়া সেটাও ফুলফিল করতে পারেনি। এবং আমার মনে হয় এনসিপি এটা বোঝে যে নির্বাচনে গেলে তাদের এই পদযাত্রা করার মধ্য দিয়ে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে নির্বাচনে গেলে তারা আসলে কি ধরনের ফলাফল করতে পারে। আমি গত বছরের সেপ্টেম্বরেই আমার সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে বলেছি যে জামানত হারানোর সম্ভাবনা আছে। আমি এখনো সেটা বলি এবং তখনই আমি প্রেডিক্ট করেছিলাম। এখন আমার প্রেডিকশন ধীরে ধীরে একটা ইয়েতে যাচ্ছে যে আপনারা দেখবেন যে এই জনসমাবেশগুলোতে একেবারেই ধরেন যে মানে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি, গণমাধ্যমের সাপোর্ট, তারপর হচ্ছে জামায়াতের সাপোর্ট, এইসব পাওয়া সত্ত্বেও তাদের জনসমাবেশগুলোতে, পদযাত্রাগুলোতে অনেক বেশি জনসমাগম হয় নাই। হ্যাঁ, প্রথম 1 দিন 2 দিন বা 1টা 2টা জায়গায় তারা অনেক এফোর্ট দিয়ে অনেক লোক আনছে, কিন্তু জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এনসিপির সাথে থাকার কথা সেটা হয় নাই। তো আমার ধারণা এনসিপি আসলে নিবন্ধনই নিবে না বা নিবন্ধনে উতরাইতেই পারবে না। তারা হয়তো ইলেকশনে আসবে না। তারা তখনই ইলেকশনে আসবে যখন তারা নিশ্চিত হবে যে তারা কিছু আসন পাবে, তাদের কিছু ফেসকে সংসদে দেখা যাবে,
তাদের দলীয় প্রতিনিধি হিসেবে, তখন হয়তো তারা নির্বাচনে আসতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে বিএনপি এই আসনগুলো তাদেরকে দিবে কিনা, কেন দিবে বিএনপি কেন ওই যে ঐকমত্য কমিশন আলী রিয়াজের সাথে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কথা বলতে যাচ্ছে? মানে বিএনপি তো অনেক দিন থেকে বাংলাদেশকে নিয়ে একটা পরিকল্পনা আছে। আলী রিয়াজকে মানে আলী রিয়াজ আমেরিকা থেকে এসে আপনাদেরকে বলা শুরু করলো সব সংস্কার, সংবিধান সংস্কার, সব হচ্ছে পিআর, যা যা বলে দিল আপনারা মেনে নিলেন। আপনারা কেন মেনে নেবেন? আমি বলি বিএনপিকে একটা কথা, একবার মেনে নেবেন, বারবার মানতে হবে। এই মানা থেকে আপনি আর বেরোতে পারবেন না। ওয়ান্স আপনি আপনার মেরুদণ্ডকে বাঁকা করবেন, আপনি আপনার মেরুদণ্ড পেতে দিবেন কারোর সামনে, সে আপনাকে পা দিয়ে মারায় যাবে। সুতরাং বিএনপিকে আমার মনে হয় একটা স্ট্রং জায়গায় যেতে হবে, এবং ততখানি স্ট্রং জায়গায় যতখানি যাওয়া যায়। মানে এমন না যে খুব একগুয়ে একটা ব্যাপার দেখাবে, ঘাটতারামি দেখাবে, আবার এমন না যে সব কিছুই তারা মেনে নিবে, মানে নির্বাচনের জন্য সব কিছুই তারা করতে রাজি, সব কিছুতেই হ্যাঁতে হ্যাঁ বলে দিবে। এটা তো তারা আওয়ামী লীগের সাথেও করেনি, তাহলে আজকে কেন এটা করার প্রশ্ন আসবে? বিএনপি 17 বছর থেকে, গত 17 দেখে না এই যে জামাতের লোকজন, আমি আগেও বলেছি, রাজনীতির ময়দানে তাদের কৌশল পরিবর্তন করেছিল। বিএনপি তো সেটা থাকেনি, বিএনপি রাজপথেই ছিল। বিএনপি দলের মানে বিএনপি যে পরিবারতন্ত্র নিয়ে সবাই কথা বলে, সেই পরিবারের প্রত্যেকটা মেম্বার নির্যাতিত হয়েছে, প্রত্যেকটা মেম্বার সাফার করছে। দেখেন তারেক রহমানের যে জিয়াউর রহমানের নাতনি, তাদের তো নির্বাসনী জীবন কেটে গেছে, নির্বাসনী তারা বড় হয়েছে। তারেক রহমানের একটা বড় অংশ জীবনে কেটে গেছে নির্বাসনে। কোকো দেশে থাকতে পারেনি, দেশের বাইরে মৃত্যুবরণ করছে। তারেক তার ভাইয়ের চেহারা দেখতে পারেনি, তার মা অসুস্থ ছিল, জেলে ছিল, আসতে পারে নাই। তো এই একটা দলের যখন স্যাক্রিফাইস এই লেভেলের, এবং একটা দলের শীর্ষ থেকে একজন কর্মী সবার স্যাক্রিফাইস এই লেভেলের, জেল, জরিমানা, জুলুম, ঘরে থাকতে না পারা, এই প্রত্যেকের জীবনের গল্পগুলো যখন এইরকম, তারা কেন কম্প্রোমাইজ করবে? মানে একটা ইলেকশনের জন্য তারা আর কি ছাড় দিবে? কেন ছাড় দিবে? আলী রিয়াজ কমিশনে ঘন্টার পর ঘন্টা কেন বিএনপি যে আলোচনা করে, বৈঠক করে, এটা আমি জানি না। এবং আমি জানতে চাই বিএনপির কাছে, বিএনপির শীর্ষ নেতাদের কাছে আমি এই প্রশ্নটা জানতে চাই। আমার মনে হয় বিএনপির অনেক বেশি ছাড় দেওয়ার কিছু নেই, এবং বিএনপির স্ট্রিক্টলি বলা উচিত রাকসু এবং ডাকসু নির্বাচন আসলে এই সময় হওয়া উচিত না। কারণ কোনো ধরনের যদি কোনো সমস্যা হয়, সেটার আসলে ইম্প্যাক্ট টোটাল রাজনীতিতে পড়বে, সেইটা পড়া ঠিক হবে না। যতদিন আপনি আমি সবসময় বলি, একটা খুব বাজে গণতন্ত্র ভালো, গণতান্ত্রিক সরকার না থাকার থেকে একটা খুব বাজে গণতান্ত্রিক সরকার থাকাও ভালো। এবং এটা মানে নির্বাচিত হয়ে আসাটাই সব থেকে বাঞ্ছনীয়। এই যে আজকে দেখেন শুল্কতে কি ছাড় দিল, এটা অনেক আলোচনা, আমরা জানতে পারতেছি না কার কাছে জবাবদিহিতা চাবো। তারা জবাবদিহিতা দিতে বাধ্য না, তারা শুধু বলতেছে নির্বাচিত গভর্নমেন্ট আসলে এটা রাখতেও পারে, নাও রাখতে পারে। তারা অলরেডি 25টা বোয়িং কেনার কথা বলে দিছে। 25টা বোয়িং আমি কেন কিনবো? 25টা বোয়িং কিনতে গেলে তো আমাকে এডিশনাল টাকা খরচ করতে হবে এই বোয়িংগুলো চালানোর জন্য, এই বোয়িংগুলো হ্যাঙ্গারে রাখার জন্য তেল খরচ আছে, মেনটেনেন্স খরচ আছে, লোকবল খরচ আছে। আমি কেন এটাতে যাব? আমি তো ভায়াবল কিছু বলবো। আমার কি অঢেল টাকা আছে? আমাদের দেশের কি অঢেল টাকা আছে যে 25টা বোয়িং আপনি কিনে ফেললেন? আপনি এই 25টা বোয়িংয়ের টাকা দিয়ে শিশু খাদ্য কেনেন, আপনার এসেনশিয়াল প্রোডাক্টগুলো আপনি আনেন, যেগুলো আপনাকে আমদানি করতেই হয়। আপনি হয়তো অন্য দেশ থেকে আমদানি করেন, আপনি সেটা শিফট করে আমেরিকা থেকে আমদানি করেন, যেহেতু আপনার শুল্ক কমাতে হবে। আপনার আরএমজি সেক্টর হচ্ছে সব থেকে স্ট্রং, আপনার ডলার আসার ক্ষেত্রে আরএমজি সেক্টর হচ্ছে আপনার অর্থনীতির ভিত। সেইখানে আপনার শুল্ক কমানোর জন্য আপনি এটা করেন, কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় জিনিস আনেন। বোয়িং আমার কেন প্রয়োজন? বোয়িং তো দিনের পর দিন বাংলাদেশ বিমান লসে চলে, আমি বোয়িং কেন আনব? এইটা তো আমি জিজ্ঞাসা করে কোনো উত্তর পাচ্ছি না। জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস এখানে কেন হলো, কার্যালয় কেন হলো, এই জবাবদিহিতা কি আমি পাইছি? কেন বাংলাদেশে দেখেন পৃথিবীর যে সব দেশে মানবাধিকার এই কার্যালয় আছে জাতিসংঘের, সেই সব দেশ খুবই ভার্নারেবল, সেই সব দেশের কন্ডিশন ভালো না। তাহলে সেই দেশের তালিকায় কি বাংলাদেশ পড়ে? বাংলাদেশ কেন সেই দেশের তালিকায় পড়ে? এই জবাবদিহিতা আমি কার কাছে যাবো? একটা নির্বাচিত সরকার থাকলে আমি জবাবদিহিতা চাইতে পারবো, তাকে আইনের আওতায় আনতে পারবো। এখন যেমন আজকে আমি সংবাদে পড়লাম যে শেখ হাসিনাকে হচ্ছে বিচার শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। তো
তো এই যে এই বিচারিক প্রক্রিয়া শুরু করা যায়, এই বিচারকে ইয়ে করা যায়, একটা জবাবদিহিতার আওতায় আনা যায়, ওই মানুষগুলোকে কি আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারবো? এই যে আলী রিয়াজ যে কমিশন, ঐক্যমত্য কমিশন করেছে, সংবিধান সংস্কার কমিশন করেছে, সে একটা জিনিস চাপাই দিয়ে আমেরিকার মানুষ আমেরিকায় চলে যাবে, তাকে আপনি কোথায় থেকে আনবেন? কোথায় থেকে তাকে জবাবদিহিতার আওতায় আনবেন? আপনার দেশে যে গ্যারাকলে আরও গ্যারাকলে পড়ে যাবে, আপনি তো তাকে জিজ্ঞেসই করতে পারবেন না যে ভাই আপনি এটা কেন করে গেছেন, আপনি ন্যূনতম জিজ্ঞেসই করতে পারবেন না। আর জবাবদিহিতা আওতায় আনা তো অনেক দূরের ব্যাপার না। আমার কাছে মনে হয় যে বিএনপিকে আসলে এখন নাও ইটস টাইম যে তারা অনেক ধৈর্য ধরছে, অনেক সময় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে, এনসিপিকে, সবাইকে। এখন আমার মনে হয় বিএনপির মেরুদণ্ডটা সোজা করে নেগোসিয়েশনের টেবিলে স্ট্রংলি কথা বলা উচিত। আমার মনে আছে সালাউদ্দিন সাহেব একদিন সংবিধান সংস্কার কমিটিতে বক্তব্য দিচ্ছিলেন, মনে হচ্ছিল খুব এগিয়ে আসছেন, বাট উনি খুব কুলভাবে কথা বলছিলেন। আমার কাছে ওনার ওই ম্যানারটা, আচরণটা, অ্যাটিটিউডটা ভালো লেগেছে, যে ওনার যেটা কথা উনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, কিন্তু উনি কোনো উগ্রতা প্রকাশ করেন নাই। বিএনপির এখন ওই সময়টা আসছে দেখানোর যে বিএনপির ব্যাকবোনটা আগের মতোই আছে, বিএনপি কোনো কম্প্রোমাইজে যাবে না, বিএনপি কাউকে কোনো সুযোগ নিতে দেবে না নির্বাচনের নাম করে। বিএনপি নির্বাচনটাই চায় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক, যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, তার মতামত প্রদান করবে। আর পিআর পদ্ধতি প্রশ্নই ওঠে না বিএনপির কোনো, মানে আচ্ছা আরেকটা বিষয় আমি জানি না, এটা নিউজ চ্যানেলে ম্যানিপুলেট করা নিউজ, যে উচ্চকক্ষে 100টা পিআরের সুপারিশ করছে, তার মানে কি নিম্নকক্ষে বিএনপি রাজি হয়ে গেছে? মানে সংসদ কি তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষে হচ্ছে? এইটা আমার প্রশ্ন, এটাকেই আমাকে ক্লিয়ার করবে, এটাও আমি জানি না, কিন্তু আমি নিউজগুলোতে এটা দেখলাম। তো আমি একটু খসড়া দেখার সুযোগ হয় নাই এখনো, সুযোগ হলে আপনাদেরকে জানাবো, আমি নিজেও জানার চেষ্টা করব। ভালো থাকবেন।